কোনো সাংবাদিক যদি নির্যাতনের শিকার হয়, আমি কি চিন্তা করি প্রথম, সে আমার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেম্বার কিনা। এটা বাস্তবতা। আমার সাংবাদিকতার বয়স অনেক বছর হয়েছে। 1997 সাল থেকে আমি সাংবাদিকতা করি এবং 97 সাল থেকে কোনো না কোনোভাবে আমার বন্ধু, সহযোদ্ধা অথবা নিজে নির্যাতন নিপীড়নের শিকার হয়নি এমন কোনো দিন নেই। আমরা দেখেছি, এই 27 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি যে ঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়ে আসছে, অফিসে নিপীড়নের শিকার হয়ে আসছে। ঘরে কিভাবে নিপীড়নের শিকার হয়? সাংবাদিক পকেটে টাকা নেই, এর কারণ হচ্ছে সে বেতন পায় না ঠিক মতো। অফিসে কিভাবে নিপীড়নের শিকার হয়? যে ভালো রিপোর্ট দাও না কেন। অথচ ভালো রিপোর্ট দিতে হলে যে ভালো মায়না দিতে হয়, এইটা মালিক পক্ষ কোনোদিন বোঝেনি, মালিক পক্ষ বুঝতে চায় না। এরপরে রাস্তায় কিভাবে হেনস্থার শিকার হতে হয়? আমার তো পকেটে টাকা নেই, ভালো রিপোর্ট চাইছে অফিস, আর আমার ভালো কিছু করতে হলে তো ভালো রিপোর্ট অবশ্যই লাগবে, যে কারণে আমাকে রাস্তায় ঘুরতে হয়। তা আমার তো গাড়ি নাই, আমার রিক্সা চড়তে হয়, আমার একটা জায়গা থেকে আরেক জায়গায় বাসে চেপে যেতে হয়, নানাভাবে হয়রানির শিকার হয়। এরপরে আমার রিপোর্ট দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়, যেসব আপনার দুর্নীতিপরায়ণ লোক বলেন, সরকার বলেন, রাজনৈতিক নেতাকর্মী বলেন, অথবা সুশীল সমাজেরও যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, সেই কিন্তু আমার পিছনে লেগে যান, আমার বিরুদ্ধে লেগে যান এবং আমার অনিষ্ট করার জন্য তারা কিন্তু চেষ্টা করেন। তা আমি ঘরে বাইরে অফিসে প্রত্যেকটা জায়গায় নিপীড়নের শিকার হয়ে আসছি। আজকে অনেকে বলেছেন ঐক্যের কথা বলেন অনেকে। আজকে এখানে যেহেতু বিদেশি মেহমানরা আছে, আমি অনেক কিছু বলবো না, কেন ঘরের কথা আমি তাদেরকে জানাবো না। অথচ 17 বছর যখন নিপীড়নের শিকার হয়েছি আমি যখন মাসের পর মাস বেতন পাইনি, তখন আপনারা কেউ খোঁজ নেননি। কিন্তু আমি আমার বাড়ির জায়গা বেচেছি, আমি আমার বাপের, আমার দাদার গাছ বিক্রি করেছি, এরপরে আমি আমার এই ঢাকা শহরে সংসার চালিয়েছি। অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই জার্নালিজম অনার্স মাস্টার্স করা একজন সাংবাদিক, এর চেয়ে আর কি নিপীড়ন চান বলেন? আমার মা অসুস্থ যখন, আমি বাপের জায়গা বিক্রি করে এরপরে মায়ের চিকিৎসা করিয়েছি। আমার অফিস বেতন দিতে পারে না, এর কারণ হচ্ছে আমার নয়া দিগন্ত 3 নম্বরের পত্রিকা আপনার লিস্টে ফেলে রেখেছেন 57 নম্বরে, কোনো বিজ্ঞাপন পায়নি নয়া দিগন্ত। এখন উষ্ণ সময়ে যে বক্তব্য দেব আমি, শীতের সময় যদি সেই বক্তব্য দিতে না পারি, তাহলে উষ্ণ সময় আমার ওই বক্তব্য দেওয়াটা ঠিক না। তা আমরা সাগররুনির সময় একবার ঐক্যের আহ্বান হয়েছিল এবং ঐক্যবদ্ধ একটা মঞ্চ হয়েছিল। আমরা কি দেখেছি? সাগররুনির রক্ত বিক্রি করে অনেকে উপদেষ্টা হয়েছে, অনেকে টিভি চ্যানেলের মালিক হয়েছে, অনেকে দলীয় পদ বাগিয়েছে, অনেকে বড় বড় নেতা হয়েছে। আমরা সেটা চাই না। আমরা চাই অত্যাচার নিপীড়ন যে সাংবাদিকের উপরই হবে, আমরা সেটা রুখে দাঁড়াবো। এবং আমি গত 27 বছরে আমি ব্যক্তিগতভাবে কোনো সাংবাদিক যদি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোনো সাংবাদিক যদি হেনস্থার শিকার হয়েছেন, আমি রাত 3টা হলেও তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে আমাদের মধ্যে যে বিভাজন, মনে করেন কোনো সাংবাদিক যদি নির্যাতনের শিকার হয়, আমি কি চিন্তা করি প্রথম, সে আমার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেম্বার কিনা। এটা বাস্তবতা। অন্যান্য যে সংগঠন আছে, ডিক্যাপ,
সে চিন্তা করে তার মেম্বার কিনা, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আছে সে চিন্তা করবে তার মেম্বার কিনা, প্রেস ক্লাব চিন্তা করবে তার মেম্বার কিনা, ইউনিয়ন চিন্তা করবে তার মেম্বার কিনা। আসুন আমরা এই সংকীর্ণতা থেকে বের হয়ে আসি, এবং সংকীর্ণতা থেকে বের হয়ে আসার জন্য আজকে এই ডেস্ক। আমরা সব সংকীর্ণতা থেকে বের হয়ে এসে কোনো সাংবাদিক হোক ঢাকায় হোক ঢাকার বাইরে যদি নির্যাতনের শিকার হয়, নিপীড়নের শিকার হয়, ঘরে হোক বাইরে হোক অফিসে হোক, আমরা তার পাশে দাঁড়াবো। সেজন্যই কিন্তু আজকে এই ডেস্ক। আমি আশা করি ডেস্কের যে মেম্বাররা আছেন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইউনেস্কো এবং সমষ্টিকে, বিশেষ করে আমার এখানে বড় ভাই আছেন রনি ভাই, আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই। উনি হয়তো আমাকে বেশি ভালোবাসেন দেখে ওনার এই দায়িত্ব, ওনার এই বোঝাটা আমাদের উপর দিতে চাচ্ছেন। তা আমরা সেই বোঝা পালনে ইনশাআল্লাহ সক্ষম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি 2000 মেম্বারের সংগঠন, এবং আমরা মনে করি এটা একটা শক্তিশালী সংগঠন। আমরা ইনশাআল্লাহ সাংবাদিকদের পাশে থাকার সবসময় চেষ্টা করি এবং ভবিষ্যতেও থাকব। ধন্যবাদ সবাইকে।